জিজ্ঞেস করছেন, কিন্তু আপনাদের সাথে যে চোর ট্যাগটা জড়িয়ে গেছে সেটা তো আপনারা বুঝতে পারছেন না। আপনারা তো বলছেন কেউ বাদ যাবে না, কোনো রোহিঙ্গা পাওয়া যায়নি, তাহলে তো আপনারা নিশ্চিন্ত, এসআইআর যা হচ্ছে হোক। তবুও কেন আপনাদের বিক্ষোভ বাড়ছে? যে মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে ফিজিক্যালি থাকতে হবে সেরকম কোনো নোটিফিকেশন নেই, এটা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছেন। আমি বলছি পরিযায়ী শ্রমিকদেরকে যেতে হচ্ছে কেন, আবার আসতে হবে কেন? পশ্চিমবঙ্গের হাল ফেরাতে পারছেন না কেন আপনারা? আপনারা 5,000 টাকা করে দেবেন বললেন, তাহলে সেই 5,000 টাকা দিলেনও, কারা পেলো? তারা সবাই ফিরে এলো না কেন? আর তারা তো বলছে আমাদের এক এক দিনে আমাদের এর অনেক টাকা করে ইনকাম, যেটা 5,000 টাকা সম্ভব নয়। আরো কাজ এখানে যদি পায়ও, তাদের সেটা সার্ভাইভ করা সম্ভব নয়। তাহলে কিভাবে এদের ভবিষ্যৎ কি হবে? এশায়ার নিয়ে সবাই রোহিঙ্গা খুঁজতে ব্যস্ত, কিন্তু শুনানিতে ডাকছে। আজকে 3 দিন হয়ে গেল কার্যত আমরা দেখতে পাচ্ছি শুনানিতে একের পর এক ডাক পড়ছে। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। আমি বলছি রোহিঙ্গা যদি খুঁজে না পান, রোহিঙ্গা যদি না থাকে, তাহলে কেন তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাচ্ছে? তাহলে কি সত্যি এই শুনানিতে বাদ যেতে চলেছে অনেকেই? অনেক নাম কাটতে চলেছে। আমার সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, তার সঙ্গে সরাসরি কথা বলবো, যিনি পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করছেন, এবং সব থেকে এই মুহূর্তে উল্লেখযোগ্য তার কাজ সোনালী খাতুনকে ফিরিয়ে আনা। তার সঙ্গে আমি সরাসরি প্রশ্ন করবো, যে বিরোধীদের যে প্রশ্নগুলো থাকে তাকে জিজ্ঞাসা করবো আজকে, সত্যি কথা বলতে রোহিঙ্গা কি খুঁজে পাওয়া গেছে? আর রোহিঙ্গা যদি খুঁজে পাওয়া নাই যায়, তাহলে কেন মগরাহাটে আজকে নির্বাচন কমিশনের দপ্তরে বা নির্বাচন কমিশনের আধিকারিকদের উপর হামলা হলো, বিক্ষোভ দেখানো হলো? তৃণমূল কংগ্রেস কেন দেখালো তাহলে? কি বলবেন? আপনারা তো বলছেন কেউ বাদ যাবে না, কোনো রোহিঙ্গা পাওয়া যায়নি, তাহলে তো আপনারা নিশ্চিন্ত, এসআইআর যা হচ্ছে হোক। তবুও কেন আপনাদের বিক্ষোভ বাড়ছে? দেখুন, ওরা যেটা আমাদের দলের নেতা অলরেডি কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি বলেছে এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই প্রথম থেকে বলে এসছে যে একটা বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। এরা কি করছে, হঠাৎ করে ইলেকশন কমিশন বিজেপির কথা মতো নানাভাবে যেটা করার চেষ্টা করছে, যে ধরুন যেমন মাইগ্রেন্ট ওয়ার্কার, আমি মেনলি মাইগ্রেন্ট ওয়ার্কারের কথা বলবো, যে মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে ফিজিক্যালি থাকতে হবে সেরকম কোনো নোটিফিকেশন নেই, এটা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে বলেছেন। এবং আপনাকে তো কোনো নিয়ম দেখাতে হবে, এরকম তো মানুষকে ফার্স্টেড ভাবে করলে হবে না। আপনার যেহেতু বাংলা থেকে সেই সবের থেকে লোয়েস্ট, যে স্যারের নাম বাদ গেছে সেটা লোয়েস্ট, ওরা কি করছে নানাভাবে ডিসক্রিমিনেশন দেখিয়ে অনেক রকম মিথ্যা করে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে, তার ফলে মানুষ বিক্ষিপ্ত আছে। এবং আমি যেহেতু মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে বলবো, মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রে যেমন নোটিফিকেশন দেখান আপনারা যে মাইগ্রেন্ট ওয়ার্কার থেকে ফিজিক্যালি আসতে হবে, এরকম তো কোনো নোটিফিকেশন নেই। আর ইচ্ছামিত তো করতে পারে না, না বিজেপির কথা শুনে। এই যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা রয়েছেন, পরিযায়ী শ্রমিক, সব থেকে উল্লেখযোগ্য, আমি বলছি পরিযায়ী শ্রমিকদেরকে যেতে হচ্ছে কেন, আবার আসতে হবে কেন? পশ্চিমবঙ্গের হাল ফেরাতে পারছেন না কেন আপনারা? যদি পরিযায়ী শ্রমিকদের যদি ইতিহাসটা আপনারা দেখেন, যে 1800 দশকের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রথম ভারতবর্ষে আসে, তখন থেকে পরিযায়ী শ্রমিক নামটা তৈরি হয়। তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ, যদি আমরা ইতিহাসটা দেখি, বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে যাতায়াত আরম্ভ করে। এবং যদি দেখা যায় যে টোটাল ভারতবর্ষের পপুলেশনের 38% মানুষ হচ্ছে মাইগ্রেশন, সংখ্যাটা কত দাঁড়াবে? 45.2 কোটির কাছাকাছি মানুষ, যারা বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন স্টেটে যায় এবং মাইগ্রেশন বলা হয় এটা। যদি আমরা হাইয়েস্ট নাম্বার অফ পপুলেশন যে মাইগ্রেন্ট ওয়ার্কার কোন স্টেট ধরা হয়, সেটা হচ্ছে ইউপি বিহার, বাংলা কিন্তু নয়। ইউপি বিহার কোন স্টেট? বিজেপি শাসিত রাজ্য। এবং মাইগ্রেন্ট ওয়ার্কার এমন নয় যে শুধু বাংলা থেকে যাচ্ছে, বাংলা থেকে আমাদের কাছে যা ডেটা আছে, পুঙ্খানুপুঙ্খানু ডোর টু ডোর ক্যাম্পিং করে 30 লাখের মতো আমরা লোক পেয়েছি, যারা 30 লাখের কাছাকাছি, যারা এই স্টেট বাংলার স্টেটের মানুষ, মানে বেঙ্গল বা পশ্চিমবঙ্গের মানুষ, যারা অন্য স্টেটে কাজ করতে যায়। বাংলাতে কিন্তু 1.5 কোটির মানুষ আছে, যারা বিভিন্ন স্টেটের মানুষ, এখানে ইউপি বলুন, বিহার বলুন, আদার্স স্টেট বলুন, তারা কিন্তু বাংলাতে এখানে নির্বিঘ্নে কাজ করছে। কিন্তু কি হয়েছে, যে বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে, শুধু বারবার বিজেপি এখান থেকে হারার পর, তার জন্য আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে বলে যে জমিদার, মানে বাংলা বিরোধী জমিদার। এবং ওরা বারবার হারার পরে যে বিভিন্নভাবে ওরা সবসময় ডিভিসি পলিটিক্স করে। ওরা যেটা করলো কি, যে বাংলাভাষীদের উপরে আক্রমণ আরম্ভ করলো। প্রথমে পরিযায়ী শ্রমিক, তারপরে বাংলাভাষী যে কোনো মানুষ, তারপর ছোট ছোট ব্যবসায়ী, এবং মেনলি প্রথমে আরম্ভ করা হয়েছে এটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তার জন্য আমরা যেটা করেছি কি, আমরা যেটা অলরেডি লিগ্যাল, মানে আমরা আমাদের ক্যালকাটা হাইকোর্টে 5টা মামলা চলছে, সুপ্রিম কোর্টে 2খানা মামলা চলছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমি নিজে একটাতে পিটিশনার আছি, সুপ্রিম কোর্টে মামলা চলছে। এবং দেখা যাচ্ছে যে 1300, মানে টোটাল দেখা গেছে যে আমাদের কাছে এটা হিসাব আছে যে 1143টা মতো গ্রুপ, তারা 5 জন 6 জন 4 জন এরকম গ্রুপ, তাদেরকে নানাভাবে বিভিন্ন স্টেটের বিজেপি শাসিত, মেনলি বিজেপি শাসিত বিভিন্ন স্টেটের প্রশাসন ওদেরকে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশে তকমা দিয়ে ওদেরকে ডিটেন করেছে। 95টা গ্রুপকে ওরা অ্যাসাল্ট করেছে। দুটো মতো লিঞ্চিং এর কেস এসছে আমাদের কাছে, জাস্ট খালি বাংলা ভাষায় কথা বলার জন্য। উড়িষ্যা তো রিসেন্ট হলো, আপনার জুয়েল রানা থেকে আরম্ভ করে।
এবং আপনারা যদি দেখেন যে মাইগ্রেন্ট ওয়ার্কার হচ্ছে একটা আনঅর্গানাইজড সেক্টর। আপনি গোটা পৃথিবীর মধ্যে ইউরোপের ২-১ টা কান্ট্রি পাবেন। তাছাড়া ভারতবর্ষকে ছেড়ে দিন, অন্যান্য কান্ট্রিতেও এইরকম আনঅর্গানাইজড সেক্টরের জন্য কোনো সরকারি ব্যবস্থাপনায় কোনো বোর্ড আপনি দেখতে পাবেন না, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু ২০২৩ সালে তৈরি করা হয়েছে। এই বোর্ডের মাধ্যমে কি ফ্যাসিলিটি পাওয়া যায়? এই বোর্ডের মাধ্যমে কোনো মানুষ যদি মারা যায় বাইরের স্টেটে, তার ডেড বডি আনার দায়িত্ব সরকার নেবে। তার পরিবার ৳২,০০,০০০ ক্ষতিপূরণ পাবে। কেউ যদি শারীরিকভাবে পঙ্গু হয়ে যায় কাজ করতে গিয়ে বা নানা কারণে, তাকে ৫০,০০০ থেকে ৳১,০০,০০০ দেবে শারীরিক কতটা ক্ষতিপূরণ হয়েছে সেই হিসাবে। এবং আমাদের একটা অলরেডি নোডাল অফিসার দিল্লিতে অলরেডি আছে। তিনার কাজ হচ্ছে বিভিন্ন স্টেটে বাংলাভাষী মানুষরা যদি অত্যাচারিত হয় তাদের সাথে কোঅর্ডিনেট করার জন্য, ওই স্টেটের সাথে কোঅর্ডিনেট করার জন্য। আমাদের জেলায়, জেলায় কমিটি আছে। আমাদের জিনিস শুধু জিজ্ঞাসা করবো, আপনারা এত কাজ করছেন, আমি বলছি পুরো মাইগ্রেন্ট ওয়ার্কার, এই যে পরিযায়ী শ্রমিকদেরকে হাতে কাজ দিয়ে তাদেরকে ফিরিয়ে আনলেন না কেন? আর একটা বিষয় হচ্ছে, আপনারা ৫,০০০ টাকা করে দেবেন বললেন, তাহলে সেই ৫,০০০ টাকা দিলেনও, কারা পেলো? তারা সবাই ফিরে এলো না কেন? আর তারা তো বলছে আমাদের এক এক দিনে আমাদের এর অনেক টাকা করে ইনকাম, যেটা ৫,০০০ টাকা সম্ভব নয়। আরো কাজ এখানে যদি পায়ও, তাদের সেটা সার্ভাইভ করা সম্ভব নয়। তাহলে কিভাবে এদের ভবিষ্যৎ কি হবে? দেখুন, প্রত্যেক স্টেটের মানুষের একটা করে দক্ষতা আছে। যদি আমি মুর্শিদাবাদ, মালদা এবং বীরভূমের রামপুর সাব ডিভিশন দেখি, এখানে সবের থেকে বেস্ট আপনার রাজমিস্ত্রি পাওয়া যায়। যদি আমি হাওড়া এবং কলকাতার আশেপাশে জেলাগুলো দেখি, সেখানে জরির কাজ এবং সোনার কাজ এরা সবের থেকে ভালো করতে পারে। এটা এমন নয় যে আজকে এটা তৈরি হয়ে গেল। এরা ২০-২৫ বছর, ৩০ বছর ধরে ওদের যদি ফিডব্যাক নেন, তো ২৫ বছর, ৩০ বছর, ৪০ বছর ধরে ওরা বিভিন্ন স্টেটে যাতায়াত করে। কিন্তু এখানকার যারা দক্ষ লোক আছে তারা ওখানে যাচ্ছে। যেমন বেঙ্গলে যেমন যদি হার্ড ওয়ার্কিং এর কাজ যদি দেখেন, যেমন জুট মিল বলুন, আপনি আ হোটেল রান্নার কাজ, ওড়িয়া লোক যেমন হোটেল রান্নার কাজ করে, যেমন আপনার রিক্সা চালা থেকে আরম্ভ করে, আপনার কুলির কাজ থেকে আরম্ভ করে, আপনার আপনার ওই গাড়ি ড্রাইভিং এর থেকে আরম্ভ করে, যেমন বিহার, ইউপির লোক করে। এরা কিন্তু বাংলাতে বললাম না ৫ গুণ লোক, বেঙ্গল থেকে যা গেছে তার ৫ গুণ লোক কিন্তু এখানে কাজ করছে। সংবিধান রাইটস দিয়েছে, যেকোনো মানুষ যেকোনো স্টেটে কাজ করতে যেতে পারে। তার সাংবিধানিক একটা রাইটস আছে। এমন এবং দেখুন, যদি বাংলাতে যদি কাজ না থাকতো তাহলে ১.৫ কোটি বাইরেকার মানুষ এখানে কি করে কাজ করছে? কাজের লেভেলটাও তো আমাদেরকে ভাবতে হবে। এই যে কাজের উদাহরণগুলো আপনি দিলেন, ওইগুলো কারা করে? যারা আসল সোনার কাজ করছে বড় বড় জায়গায়, বড় বড় কোম্পানিতে, বা বিভিন্ন রকম কাজ করছে, আমাদের এখান থেকেই গেছে, সেই রকম ইনফ্রাস্ট্রাকচার আমরা এখানে দিতে পারছি না কেন? আমাদের তো ছোট, ছোট কুটিরশিল্পী করা হচ্ছে, তাই জন্য না। এখানে সেরকম আমাদের যেমন এমএসএমই থেকে অনেক রকম কুটিরশিল্পী করা হয়েছে। যেমন আমাদের যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্য, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শ্রমশ্রী যে প্রকল্পটা আরম্ভ করেছে, সেখানে যেমন ৳৫,০০০ করে দেওয়া হবে। দিলেন একটু পরিষ্কার করে একটু। যেটা করা হয়েছে যে ৫,০০,০০০ এর কাছাকাছি রেজিস্ট্রেশন এসছে এখন আমাদের কাছে। এবং দেখা গেছে যে কিছু ফেক ঢুকে গেছিল নাম। তারপরে যেহেতু জেনুইন লোক যেন, প্রত্যেকটা জেনুইন মানুষ যেন পায়, যাতে কোনো ভুলভাল লোক যেন না পায়, তার জন্য আমাদের পুলিশ দিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হচ্ছে। যেটা আমাদের এই দপ্তরের মন্ত্রী মলয় ঘটক সাহেব দেখছেন এটা পুরো ব্যাপারটা পুরোপুরি। এবং আমাদের যারা মানে পুলিশ ভেরিফিকেশন করার পর অনেককে ছাড়া হয়েছে। মানে ধীরে, ধীরে আমরা পুলিশ ভেরিফিকেশন করছি, ধীরে, ধীরে টাকা ছাড়ছি। এবং আমাদের একটা বিভিন্ন যে সেক্টর আছে আমাদের বেঙ্গলে, হাউজিং সেক্টর, জুট মিল থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন রকম যে সেক্টর গুলো আছে, সেখানে কনস্ট্রাকশন সেক্টর থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছি আমরা। আমাদের লেবার দপ্তর থেকে বসা হয়েছে এবং বসার পর আমাদের জব ভ্যাকেন্সি তৈরি করা হয়েছে। এখন অব্দি ১০,০০০ এর উপর জব ভ্যাকেন্সি তৈরি করা হয়েছে এবং এটা কোথায় কাজ দিচ্ছে? এবং বলছি আমরা, এবং জব ভ্যাকেন্সি তৈরি করা হচ্ছে এবং আমরা তো কাউকে ফোর্স করতে পারি না যে আপনি এই কাজটা করুন। মানে মানে যে এই কাজটা করুন। আমরা বিভিন্ন জেলাতে একটা মেলা করা হবে। আমাদের শ্রম মেলা করা হচ্ছে। সেটা আমাদের শ্রম দপ্তরের মন্ত্রী ওটা ঠিক করছেন। এবং তারপরে বিভিন্ন জেলা থেকে আমরা উনাদেরকে বলব যে, "ভাই আমাদের কাছে কিংবা আমাদের কাছে এই জব ভ্যাকেন্সি আছে, এইটার সেলারি, তোমরা চাইলে এটা করতে পারো।" উনারা যদি অ্যাপ্লিকেশন করে তখন সেইভাবে তাদেরকে অ্যাকোমোডেট করা হবে এবং এটা কয়েক লাখ তৈরি করা হচ্ছে। অলরেডি মানে আমাদের প্রসেসিং আরম্ভ হয়ে গেছে। ওটা আমাদের যেহেতু জব ডেটাটা তৈরি করা হয়েছে, আমরা অ্যাপ্লিকেশন সবাইকে চাইছি আমরা, এবং আমরা এসএমএস এর মাধ্যমে চাইছি এবং সবাইকে চাইছি, এবং আমরা বিভিন্ন জেলাতে গিয়ে আমরা যেটা করব যে আমরা ওখানে গিয়ে আমরা বলব যে এই আমাদের জব ভ্যাকেন্সি আছে, এখানে আপনারা করতে পারেন। সেকেন্ড যেটা করা হয়েছে সমশ্রী প্রকল্প, যেটা যে কেউ যদি চায়, সে যদি ভাবে যে আমি এখানে আর বাইরে যাব না, আমরা এখানে ব্যবসা করব। তাহলে ৳৫,০০,০০০ পর্যন্ত ব্যবসার জন্য মাইনরিটি থেকে তো লোন দেওয়া হবে। যারা এসসি/এসটি আছে তাদের দিকে লোন দেওয়া হবে। যারা জেনারেল কাস্ট তাদেরকেও লোন দেওয়া হবে। মানে মানে ব্যবসা করার জন্য উনাদের ডিমান্ড অনুযায়ী আমাদেরকে লোন দেওয়া হবে একদম। এবং সরকারি তার মানে গ্যারান্টার সরকারি হবে কিন্তু। এবং ছোট, ছোট যেসব কুটির শিল্পগুলো আছে সেগুলোর সঙ্গে তাদের জুড়িয়ে দেওয়া হবে। আমাদেরকে তো এপ্লাই করতে হবে। এবং এপ্লাই করে এবং কি হয়ে গেছিল যে আমাদেরকে পুলিশ ভেরিফিকেশন কেন করাচ্ছি আমরা? যেহেতু অনেকে ফেক লোক ঢুকে গেছে। অনেকে কি করেছে, যারা বর্ডার এরিয়া তারা ওখানে গিয়ে তারা রেজিস্ট্রেশন করে চলে এসেছে। পরে জানা যাচ্ছে যে না, কিছু ফেক লোক চলে গেছে।
এবং একটা অ্যাপসের মাধ্যমে বেঙ্গল থেকে বসে আপনার অন্য জায়গাতে রেজিস্ট্রেশন করা যায়। আমরা তো সবসময় আমাদের উদ্দেশ্য কি? যে যারা অত্যাচারিত হয়েছে তারাই যেন জবটা পায় কিংবা তারা যেন সমশ্রী প্রকল্পের আন্ডারে আসে। তার জন্য একটাও যেন ফেক লোক যেন না আসে। তার জন্য আমরা পুলিশ ভেরিফিকেশন এর মাধ্যমে যেন একটা প্রত্যেকটা যেন জেনুইন মানুষ পাই। তার জন্য আমাদের এই প্রক্রিয়াটা করা হচ্ছে। এটা মাননীয় আমাদের যে দপ্তরে যে মন্ত্রী আছে সেটা দেখছেন পুরোপুরি। আরেকটা শামিরুলদা, আমি যে বিষয়টাই যাব, রোহিঙ্গা কি খুঁজে পেলেন? মানে আর এই যে এসআইআর এর পুরো পদ্ধতি, 3 দিনের শুনানি হলো, আপনারা এখন BLA 2 দিতে চাইছেন, তার কি হলো? মানে কি আলটিমেট রেজাল্ট কি হলো এসআইআর এর, বলুন। এটা আপনাদের বিজেপি নেতা এবং ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করা উচিত। ওরা তো বলছিল যে 1 কোটি রোহিঙ্গানা আছে, এত আছে, এত আছে। কটা রোহিঙ্গানা আছে সেটা লিস্ট দি করা। আমাদের টোটাল তো যে 58 লক্ষ নাম বাদ গেছে। কটা রোহিঙ্গানা আছে নাম দিক না ওরা। বিজেপি কি বলুন তো, বিজেপি সবসময় না মানুষে ভেদাভেদ তৈরি করে। মানুষের মধ্যে এই যে বাংলা বিদ্বেষটা আজকে তো পুরোটা ছড়িয়ে গেছে বিজেপির মাধ্যমে। আজকে ভারতবর্ষের সংবিধান রাইটস দিয়েছে যেকোনো মানুষ যেকোনো স্টেটে কাজ করতে যেতে পারে। আজকে যদি আমরা বাঙালিদের কথা যদি বলি, টোটাল ভারতবর্ষে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা আছে? 22 টা ল্যাঙ্গুয়েজ আছে। যেকোনো ভারতবর্ষে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। যেকোনো ভাষার মানুষ যেকোনো জায়গাতে কাজ করতে যেতে পারে। যেমন ধরুন আজকে বেঙ্গলের 1.5 কোটির কাছাকাছি মানুষ কাজ করছে। একটাও ইনসিডেন্ট দেখাতে পারবেন না যেখানে রাজ্য সরকার তাদের উপর কোনো রকম টর্চার করছে। অথচ বিজেপি শাসিত রাজ্যে যারা বাংলাভাষী মানুষ, সেখানে মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, রাজবংশী হোক, মতুয়া হোক, প্রত্যেকটা মানুষকে বাংলায় কথা বলার জন্য টর্চার করা হচ্ছে। এটা তো কোনো সংবিধান রাইটস দেয়নি। সংবিধান এজ এ সেফটি দায়িত্ব কার? অনেক বিরোধীকে দিকে দেখেছি যারা বলছে যে বেঙ্গলে কেন কাজ দিচ্ছে না। ঠিক আছে, কাজের ইস্যুটা আমি বললাম আপনাদেরকে যে 1.5 কোটি মানুষ তাহলে কেন কি করে কাজ করছে? আমরা কি জব ভ্যাকেন্সি করছি সেটা আপনাকে বললাম। কিন্তু উনাদেরকে তো ১ম কোয়েশ্চেনটা করা উচিত যে কেন বাইরের স্টেটের মানুষ বাংলা ভাষায় কথা বলা, এই আমাদের বাংলার মানুষ বাইরের স্টেটে গেলে কেন বাংলা ভাষায় কথা বলার জন্য কেন অত্যাচার করা হবে? যদি আমরা ফেডারালিজম স্ট্রাকচার দেখি, যুক্তরাষ্ট্র কাঠামো কি বলে? যুক্তরাষ্ট্র কাঠামোর দায়িত্ব, মানে যুক্তরাষ্ট্র কাঠামোকে ইউনাইটেড রাখার দায়িত্ব এবং যে বা যেকোনো মানুষের সেফটির দায়িত্ব যখন অন্য স্টেটে যাবে তার দায়িত্ব তো পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের এগেইনস্টে। আমরা অনেকটা ৫ টা মামলা করেছি হাইকোর্টে, ২ টো সুপ্রিম কোর্টে করেছি, যেমন পার্লামেন্টে যেমন আমি বলি। পার্লামেন্টে যখন সোনালী ইস্যু নিয়ে বলতে গেলাম, পার্লামেন্ট থেকে বলতে দিল না। দেখুন একদম রাজ্যসভায় রাজ বলতে দিল না। তারপরে আবার সেকেন্ড টাইম বলল যে সোনালী টার্মটা কেটে যখন বলল, যখন ডিপোর্টেশন এর কেস নিয়ে বললাম, একটা হেডিংটা চেঞ্জ করে ওরাই বলল। তারপরে বলতে দিল না, আবার রিজেক্ট করে দিল। বারবার পার্লামেন্টে বাংলায় যে অত্যাচার করা হচ্ছে সেটা বারবার আমরা উঠিয়েছি। বলতে দেয়নি। এটাও বলতে দেয়নি। কতবার করেছি দেখুন, বলতে দেয়নি। বলতে দেয়নি পার্লামেন্টে। ফেক ন্যারেটিভ চালাচ্ছে। কি ফেক ন্যারেটিভ? এটা কি পার্লামেন্টে তো বলা আছে। এটা তো পার্লামেন্টে চিঠি। পার্লামেন্টে এটা কি ফেক? পার্লামেন্টে ফেক এটা? 267 আপনারা যদি পার্লামেন্টে সার্চ করে দেখেন 267 আমাদের যেটা হচ্ছে নোটিশ দিতে হয় ২৪ মানে যে পার্লামেন্টে বলার জন্য। বাংলাভাষী অত্যাচারের জন্য আমরা পার্লামেন্টে নোটিশও দিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের বিভিন্ন এমপিরা আমরা নোটিশ দিলাম। বারবার নোটিশ দিয়েছি। প্রত্যেকদিন নোটিশ দিয়েছি। আমাদেরকে বলতে দেয়নি। আমরা আমরা দেখুন এই যেমন সোনালী ইস্যুটা যদি দেখেন যে একটা গর্ভবতী মহিলা যাদের 1952 এর জমির দলিল আছে আপনারা সবাই দেখেছেন। কিভাবে ওদেরকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি যদি গতকালকে দেখেন যে যেমন গৌতম বর্মা, যেটা আমাদের পার্টি যদি আমরা পেজে যান টুইটারে সেটা দেখতে পাবেন। ওখানে কি হয়েছিল, গৌতম বর্মা হচ্ছে বিজেপির বুথ প্রেসিডেন্ট এবং উনার সঙ্গে আরেকজন ছিল অসিত সরকার। ওদের দক্ষিণ দিনাজপুরের বাড়ি এবং সুকান্ত বাবুর এরিয়ার মধ্যে পড়ে। যে ওনার যে লোকসভা এরিয়া সেখানে পড়ে। উনারা মুম্বাইয়ে মানে 18 বছর 19 বছর ধরে কাজ করতেন। এবং তারপরে কি হয় যে ওদেরকে বাংলায় কথা বলার জন্য হঠাৎ করে মুম্বাই পুলিশ অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার সময় ওরা কোনো অফিসারের থেকে মানে একটা ফোন করে ওখানকার ওদের পরিবারকে এবং উনাদের কথা অনুযায়ী সুকান্ত মজুমদার বাবুর কাছে যখন ওরা যায় তখন বলে জেলে ধরেছে, জেল থেকে ছাড়া পেয়ে যাবে। কোনো রকম কিছু করেনি। ৪ মাস পর্যন্ত ওরা কোনো রকম যোগাযোগ করতে পারেনি। যখন এটা আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসে তখন ও তো দেখেনি যে কোন পার্টি করে। তখন উনি ইমিডিয়েটলি লয়ার দিয়ে মুম্বাইয়ে লয়ার দিয়ে উনাদেরকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করেন। যেমন সোমনাথ দেব বলে একটা ছেলে আছে, যে আর বাড়ি ওকে গলা কেটে দিয়েছিল আপনার বীরভূম বাড়ি নলহাটিতে, গলা কেটে দিয়েছিল আপনার হচ্ছে পুনেতে। এখানে রাজবংশী, আদিবাসী, মতুয়া এমন কোনো জনজাতি সম্প্রদায় পাবেন না এবং বাঙালি হিন্দু বলুন, উচ্চবর্ণের হিন্দু বলুন, মুসলমান বলুন, বাংলায় কথা বলে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে বাংলাদেশে। এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে সোচ্চার হওয়া উচিত। যদি আমরা একটা
একটা জিনিস সত্যি কথা বলতে আপনারা এত ইস্যু নিয়ে বলছেন, ডকুমেন্টস সহকারে আমাদের কাছে পেশ করছেন, কিন্তু আপনাদের সাথে যে চোর ট্যাগটা জড়িয়ে গেছে সেটা তো আপনারা বুঝতে পারছেন না। দেখুন, আমি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে অলরেডি বলছি। এটা হচ্ছে বিরোধীদের চোর ট্র্যাপ মানে বুঝলাম না আমি কি বলতে চাইছি। এই যে দুর্নীতির ইস্যুটা যেটা বিরোধীরা আপনাদের উপর মেন করে দেখে, যে এরা যাই করে ফেলুক যাই কাজ করুক এরাই চোর, এরাই দুর্নীতিগ্রস্ত, এদের মতো কোনো মানে এ, গোটা সারা ভারতবর্ষে কোনো নেতা নেই যারা এত দুর্নীতিগ্রস্ত, এত চোর। মানে এই যে তৃণমূল মানে চোর ট্যাগটা জড়িয়ে দিয়েছে, তাহলে সে বলছে আপনাদের কাজ দেখাচ্ছেন, ডকুমেন্ট দেখাচ্ছেন, তবু মানুষের কাছে এই চোর ট্যাগটা কি করে সরাবে? দেখুন, যেহেতু আমি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে বলার জন্য এসেছিলাম, আমি এই টপিকটা যেহেতু আপনি করলেন, এরকম টপিক আমি অ্যান্সার দেওয়া উচিত নয়, কিন্তু আমি আপনাকে বলছি। আচ্ছা, সব থেকে মানে যদি দেখি ১০০ দিনের কাজে দুর্নীতি কোথায় হয়েছিল? ইউপি, উড়িষ্যা, সরি গুজরাট, এসব জায়গাগুলোতে হয়েছিল। আপনার নীরব মোদি থেকে আরম্ভ করে বিভিন্ন যারা মোদি যারা যারা ইয়ে আছে তারা হাজার কোটি টাকা করে করেছে, ওরা করাপশন করেছে। এটা নিয়ে তো একবার কেউ কোশ্চেন করেনি আপনারা। সব থেকে যদি দুর্নীতিগ্রস্ত হয় বিজেপি শাসিত রাজ্যগুলো, এখানে বিরোধীরা যদি কোনো ইস্যু পাচ্ছে না, ভুলভাল ইস্যুকে এই বিভিন্ন আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে এই বিভিন্ন এই কোশ্চেন গুলো করো, এগুলো করো, ন্যারেটিভটাকে ইস্যুটাকে চেঞ্জ করে দেওয়া। যেমন মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে করুন। সব থেকে যদি দুর্নীতিগ্রস্ত স্টেট হয় সেটা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো। আজকে মোদির ভাইগুলোকে আনুক না, যারা সব থেকে বেশি করাপ্ট করেছে, হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গেছে। ওদের ব্যাপারে কিছু স্টেপ নিচ্ছে না কেন মোদি? আপনি মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে কোশ্চেন গুলো ভালো হয়, ঠিক আছে? যেহেতু মাইগ্রেন্ট ওয়ার্কার নিয়ে আমি বেশি বলছি, এটা নিয়ে এই টপিকটা নিয়ে বলবো। একদমই আপনি উত্তরটা দিয়েছেন। আর একটা বিষয় আমি জানতে চাইবো, হ্যাঁ, পরিযায়ী শ্রমিকদেরকে নিশ্চয়ই ফিরিয়ে আনছেন। দেখুন, কাউকে তো আমরা ফোর্স করতে পারি না। আমাদের যেমন এখানে হেল্পলাইন নাম্বার থেকে আরম্ভ করে সবকিছু আছে। যেকোনো পরিযায়ী শ্রমিক, উনাদেরকে আমাদের যে শ্রমশ্রী পোর্টালে করা হয়েছে, ওখানে যদি ওরা যদি রেজিস্টার করে, যেমন ৳৫,০০০ ১২ মাস পাবে, এবং আমাদের জব ভ্যাকান্সি তৈরি করা হচ্ছে। আমরা ছোট, ছোট কুটির শিল্পীগুলোকে আমরা সেটা মোটামুটি নির্বাচনের আগে হবে, 26-এর নির্বাচনের আগে। এটা তো আমাদের উপর ডিপেন্ড করছে না। উনারা কি করবে সেটা উনাদের উপর ডিপেন্ড করছে। না, উনাদেরকে আমি বলছি, যদি আপনারা যদি ভয় পান তো চলে এসে শ্রমশ্রী পোর্টালে এপ্লাই করুন। এই পোর্টালের মাধ্যমে যেমন ৳৫,০০০ করে প্রত্যেক মাসে পাবেন। আপনারা ব্যাংক লোন পাবেন ব্যবসা করার জন্য। আপনারা আ যে ছোট, ছোট যে আমাদের জব তৈরি করা হয়েছে, সেই জবের ভ্যাকান্সি তৈরি করা হচ্ছে, আপনাদেরকে অফার দেওয়া হবে। এবং যেকোনো সমস্যা হলে আমাদের এখানে যেমন একটা WhatsApp নাম্বার আছে, আমাদের যেমন আরেকটা আমাদের হেল্পলাইন নাম্বার আছে। হ্যাঁ, হ্যাঁ, একদম, একদম। আমি আমি দিয়ে দিচ্ছি। আমি 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 বলেও দিচ্ছি ভাই, হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে? আ এবং আমরা যেভাবে রাস্তায় থেকে আরম্ভ করে আমরা যেকোনো ইস্যুতে আমরা করব। যেমন হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি। যেমন আমাদের হেল্পলাইন নাম্বার আছে 1800033009। আবার বলছি 180010030009। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের 7603091122, 7603092122। এছাড়াও আমাদের পুলিশের তরফ থেকেও একটা হেল্পলাইন নাম্বার তৈরি করা হয়েছে, আলাদা ডেস্ক তৈরি করা হয়েছে। যেকোনো সমস্যা হলে আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। এখানে আমাদের পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে, সিভিল প্রশাসন থেকে আরম্ভ করে, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে আরম্ভ করে যেকোনো সব জায়গাতেই আমাদের করা। সব একটা ইস্যু দেখাতে পারবেন না। আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে একটা ইস্যু দেখান যেখানে আমরা পাশে ছিলাম না। আমাদেরকে বুঝতে হবে যে কোয়েশ্চেন গুলো আপনাদের বিরোধীর দিকে করা উচিত। যে বিরোধীরা বলছে যে জবের ইস্যু নিয়ে চলে আসছে। আমি আপনাদেরকে বললাম ১.৫ কোটি জব আছে। বিরোধীরা কেন একবারে কোয়েশ্চেন করছে না? যে একটা ভাষার উপর তুমি আঘাত হানছো। যে এতজন লোক মারা গেছে, মার খেয়েছে। পিয়ালি দাস থেকে আরম্ভ করেই পুরো ডকুমেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা গ্রুপ যদি দেখেন, হ্যাঁ? যে পুরো জেলা ওয়াইজ করা হয়েছে একদম পুরোপুরি, ঠিক আছে? পুরো জেলা ওয়াইজ। পুরো তো একদম হিন্দু, মুসলমান, জনজাতি থেকে আরম্ভ করে সব মানুষ আছে। খালি সব ধর্মের মানুষ। কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য। একটা ফেডারেলিজম স্ট্রাকচারের সিকিউরিটি কে দেবে? সেন্ট্রাল গভর্নমেন্ট। এখানকার বিজেপি নেতাগুলো কেন কোয়েশ্চেন করছে না বাংলা ভাষায় কথা বলার জন্য কেন অত্যাচার করা হবে? আমি উনাদেরকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি যে আমাদের তো এইগুলো তো খুন করে দেখুক ওরা। যে ডকুমেন্ট গুলো আছে, যারা যেকোনো ধর্মে যেকোনো মানুষ খালি বাংলায় কথা বলার জন্য হয়েছে কি হয়েছে না ওরা করে দেখুক। এখানে ১১৪৩ টা গ্রুপকে অ্যাটাক করা হয়েছে। ১১৪৩ টা গ্রুপ, এবং মেক্সিমাম করা হয়েছে বিজেপি শাসিত রাজ্যে। এবং এমনভাবে আমি যখন পার্লামেন্টে ছিলাম আমাদের দলের নেত্রী এবং নেতার নির্দেশ মতো যখন আমি ১৭ খানা বস্তি গেলাম। আমি ২০১১ তে পড়া সূত্রে আমি দিল্লি আইআইটি তে ছিলাম। দিল্লি আইআইটি থেকে আমার মাস্টার ২০০৯ থেকে ১১ পর্যন্ত ছিলাম। তখন কিন্তু বাঙালিদেরকে সবাই রেসপেক্ট করত। এবার যখন দেখা যাচ্ছে এমন একটা ওরা ইস্যু ছড়িয়ে দিয়েছে, ওখানে যে বিভিন্ন বস্তিতে যেগুলো থাকে না, ওরা ভাড়াতে থাকে।
আমাদের যেমন এখানকার যে বস্তিগুলো আছে সরকারি জায়গাতে, দিল্লিতে যেমন ৫,০০০ ৬,০০০ টাকা এক একটা জায়গার ঝুপড়িতে এক একটা মালিক আছে। কেউ ২৫ বছর, কেউ ৩০ বছর ধরে থাকে। ৳৫,০০০ ভাড়া দিয়ে। তখন ওদের কোনো সন্দেহ হয়নি। বুঝছে না সরকার থেকে আমাদেরকে ভেরিফিকেশন করতে হচ্ছে। আমাদের মধ্যেও একটা ঢুকিয়ে দিচ্ছে বাংলায় কথা বললে বাংলাদেশী। ইভেন একটা খুলনার থেকে পেলাম আমি যে যারা ৭ মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল যে হরিদ্বার গেছিল পুণ্যার্থীর কাজে। তাকে মাছলি খাতা হয় বলে হোটেল দিচ্ছিল না। এই যে বাংলা বিদ্বেষ, বিজেপি যে একটা বাংলা বিরোধী দল, বিজেপি যে বাংলাকে ঘৃণা করে অথচ এই বাঙালিভাষী মানুষ ছিল বলেই আজকে দেশ কিন্তু স্বাধীন হয়েছে। আপনি যদি সেলুলার জেল দেখেন 70% মানুষ কিন্তু এই বাঙালি মানুষ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস কোথাকার মানুষ ছিল? আপনার ১ম শহীদ ক্ষুদিরাম বোস কোথাকার মানুষ ছিল? মাতঙ্গিনী হাজরা কোথাকার মানুষ ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর যে ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই করে সেটা কোন ভাষাতে লেখা? আজকে বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটা বাংলা ভাষাতে। বাংলার মানুষের যা আমি প্রত্যেক জাতি প্রত্যেক স্টেটকে রেসপেক্ট দিয়ে বলছি। আপনারা দেখান যে বাংলার যা কন্ট্রিবিউশন ছিল কোন স্টেটে এত কন্ট্রিবিউশন ছিল? আজকে সেই ভাষার মানুষকে তুমি বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশী বলা হচ্ছে। যদি কাউকে তোমার সন্দেহ হয় তাহলে তুমি আমাদের স্টেটকে জানাও, ফিজিক্যাল ভেরিফিকেশন করো। অনেকে বলছিল নাকি বিভিন্ন কাউকে নাম আমি করতে চাই না। আমি সবসময় ভাবি হিংসুটে প্রাণী বলে। যে বলে যে প্রচুর নাকি রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে গেছে। একটাও কেস দেখান যে আমরা কোনো রোহিঙ্গানা কিংবা কোনো বাংলাদেশি ইনফিল্টারের জন্য কথা বলেছি। আজকে বর্ডার কার দায়িত্ব? যদি বাংলাদেশ থেকে যদি এত লোক ঢুকে, বর্ডারটা কার দায়িত্ব? বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তো পুরোপুরি অমিত শাহ। তাহলে অমিত শাহ তাহলে তো ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে ওকে পদত্যাগ করা উচিত। যদি কেউ ঢুকে থাকে, এই যে এসআইআর এর নাম বাদ গেল বলছে, রোহিঙ্গানা ১ কোটি। কত রোহিঙ্গানা আছে ওরা পাবলিক ওরা 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 বাদ ওরা ওরা আমি বললাম তো, ওরা সবসময় দেখুন একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই যে ডিভিসিভ পলিটিক্স করে কখনো কোনো জাতি, কোনো সমাজ, কোনো মানুষের কখনো ডেভেলপমেন্ট হতে পারে না। সাময়িকভাবে আপনি ক্ষমতায় থাকতে পারেন। আজকে ওরা হিন্দু করে। আচ্ছা হিন্দুত্বর জন্য না হিন্দু করে। হিন্দুদের জন্য কি লাভ হয়েছে বলুন তো? পেট্রোলের দাম কি হিন্দুদের জন্য কম? গ্যাসের দাম কি হিন্দুদের জন্য কম? আজকে তো এখানে হিন্দু থেকে আরম্ভ করে যেকোনো সম্প্রদায়ের মানুষ অ্যাটাক হচ্ছে। গৌতম বর্মন রাজবংশী ছেলে, রাজবংশী জনজাতির ছেলে। ওকে ৭ মাস জেলে থাকতে হলো, হাওয়া করে কাঁদছে। আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে এ তো বিজেপির কাটার ছিল। বিজেপি কখনো আমি যতটুকু বিজেপিকে স্টাডি করেছি এরা কখনো কোনো মানুষের হিতের পক্ষে কাজ করে না। আর একটা কথা মনে রাখবেন ডিভিসি পলিটিক্স। কোনো সমাজ, কোনো মানুষের কখনো ইতিহাস যদি আমরা দেখি কোনো ডেভেলপমেন্ট করতে পারে না। সবসময় করে ডেভেলপমেন্ট পলিটিক্স। মানুষের সব ধর্ম, সব মানুষ যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে। কখনো কোনো দেশের ইতিহাস সাক্ষী আছে। হিটলার থেকে আরম্ভ করে কখনো খালি একটা জাতির জন্য করলাম, একটার জন্য করলাম। সবকে নিয়ে, সব ভাষাকে নিয়ে আজকে আমাদের ভারতবর্ষের কনসেপ্টটা এসছে কি করে? আমাদের তো বিভিন্ন কালচার, বিভিন্ন ভাষার বিভিন্ন রাজা সবকে একই তো ভারতবর্ষটা তৈরি হয়েছে। আমরা যদি একে অপরের ভাষাকে রেসপেক্ট না করতে পারি, একে কালচারকে রেসপেক্ট না করতে পারি, একে ধর্মকে রেসপেক্ট না করতে পারি, তাহলে ভারতবর্ষের যে মহত্ব, বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাই থাকবে না। আর আমার অবাক লাগে যে বিজেপি, আপনি বিজেপির একটা লিডারকে দেখান যে শহীদ হয়েছিল। একটা লিডারকে দেখান স্বাধীনতা সংগ্রামী টাইমে। আপনি বিজেপির একটা লিডারকে দেখান যে বাঙালিরা যেভাবে লড়াই করেছিল বিজেপির একটা লিডারকে দেখান। উনি শহীদ হয়েছিলেন। আমি ওনাকে রেসপেক্ট দিয়ে বলছি। শহীদ হয়েছিলেন। শহীদ হননি। সবসময় বিজেপি ডিভিসি পলিটিক্স করে। ডিভিসি পলিটিক্স। মানুষ একদিন ঠিক বাংলার মানুষ যেমন বুঝে অন্যান্য স্টেটের মানুষ একদিন বুঝতে পারবে। যে কখনো যে গরিব মানুষ ১ম এ ধরুন মাইগ্রেন্ট ওয়ার্কারদের উপর অ্যাটাক করা হলো। তারপরে অ্যাটাক করা আরম্ভ করলো ছোট, ছোট ব্যবসায়ী, তারপরে বাংলাভাষী, তারপরে পুণ্যার্থী। আজকে একটা জনজাতির উপর আঘাত আনা হচ্ছে এটা। একটা ভাষার উপর আঘাত আনা হচ্ছে। একটা কালচারের উপর আঘাত আনা হচ্ছে। আজকে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলছে। কই বিজেপি লিডাররা প্রোটেস্ট করেছে? যদি বাংলার এত দরদ থাকবে তাহলে বিজেপি লিডার তো একটা চিঠি দেখান। তো অমিত শাহকে কোয়েশ্চেন করতে বলুন ওদেরকে। অমিত শাহকে কোয়েশ্চেন করতে বলুন যে 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 অবশ্যই যে কেন একটা আজকে অমিত শাহ কোন মুখে আসছে এখানে? অমিত শাহর কোন মুখে আসছে যেভাবে বাংলাভাষী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে কোন মুখে আসছে? আজকে বড়, বড় কথা বলছে। আজকে বাংলা ভাষা ছিল, বাংলাভাষী মানুষ ছিল বলে আজকে দেশ স্বাধীন হয়েছে। আর ওরা তো বিজেপি দালালি করে গেছে সবসময়। মুচলিকা লিখে গেছে। আর আজকে আমাদেরকে দেখাতে হচ্ছে যে আমরা বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশী। আজকে একটা জাতির উপরে যদি আমরা বাংলাভাষী মানুষ, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সংবিধানকে মেনে চলা মানুষ বলে আমরা সবকিছু সংবিধানকে মেরেই আমরা লড়াই করছি। আজকে তো অন্য স্টেটের সঙ্গে এরকম ঘটনা ঘটতো কি হতো বলুন তো? কি হতো আজকে? অন্য স্টেটের মানুষের সঙ্গে যদি হতো বিজেপি নেতাদেরকে চাপ চাপ চা চা ই করে দিত একদম। লোকে বিরক্ত করে দিত একদম। আজকে আজকে শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য যদি বাংলাদেশী বলা হয়, আজকে তো গৌতম বর্মন তো বাংলাদেশী ছিল ছিল মানে সরি ও আপনার বিজেপি লিডার ছিল। বিজেপি বুথ প্রেসিডেন্ট ছিল। তাকেও পর্যন্ত ছাড় দিল না।
তো ভাবুন বাংলার মানুষ অবশ্যই অনুমান থেকে ছুঁড়ে ফেলে দেবে এবং আপনাদের মাধ্যমে লাস্ট যেটা আমি বলব, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে আমি অনুরোধ করব পার্টি, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে, যেহেতু একটা জাতি, একটা ভাষার উপরে আঘাত আনছে, লিঞ্চ করছে, মারধর করছে, সবাই যেন এর জন্য সোচ্চার হয় এবং সবাই যেন এইসব মানুষের পাশে দাঁড়ায়। না হলে একদিন দেখা যাবে যে আমরা আজকে ঘরে বসে ভাবছি যে আমাদের উপর কিছু হচ্ছে না, তাদের উপর কিন্তু হবে। অলরেডি আরম্ভ হয়ে গেছে।